প্রিয় দর্শক, খবরের প্রথমেই দেখে নেব আজকে 30টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। আপনার ব্যাংক একটু বেশি আগ্রহী ওকে দেখার জন্য অভিষেকের মামলায় ব্যাংকে ভৎসনা হাইকোর্টের। 12 লক্ষের কম আয় পরিবারের কেন পাবো না, অন্নপূর্ণার টাকা না পেয়ে এসডিও অফিসে ইট ছুড়লেন মহিলারা। তালাবন্ধ গেট বেয়ে উঠে ঢোকার চেষ্টা এবিভিপির, ব্যারিকেড ভেঙে এগোচ্ছে দীপশি তারাও। টার্গেট জেইউ। তমলুক ব্লক সভাপতির ভাই আসলে পাকিস্তানি চর, ইসলামপুর থেকে আটক রাব্বি। পায়েল খাতুনের বারুতেই কিনা যা মিলল, চোখ কপালে ওঠার জোগাড় পুলিশের। অলিম্পিকে সোনা জিতলে 1 কোটি টাকা, ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের জন্য একাধিক প্রকল্পের ঘোষণা রাজ্য সরকারের। ভোটাভুটির 24 ঘন্টা আগে মাঝপথেই জেলা পরিষদের পদ ছাড়লেন কাজল শেখ। মামলাকারী তো ইন্দ্রজিৎ, মেঘের আড়াতে সব দেখছেন, মন্তব্য বিচারপতি ভট্টাচার্যের। গাধী রবীন্দ্রনাথের সিদ্ধান্তকে মান্যতা, বন্দে মাতরমের প্রথম 2 স্তবকই গাইবে কংগ্রেস। স্থির হল ওয়ার্কিং কমিটির বৈঠক। তেলেঙ্গানায় প্রধান শিক্ষিকাকে খুন, দশমের 2 পড়ুয়ার, কোপানো হয় 27 বার। বাবু শব্দটি ধরিয়ে দিল অভিযুক্তদের। ঘুষ নিতে গিয়ে সিবিআই এর হাতে ধৃত আমলা, বেসরকারি সংস্থাকে সুবিধা দিতে 10 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। ওকে মেরে ফেললাম, নিজেকেও শেষ করব। লখনৌয়ে স্ত্রীকে গুলি, ব্যাংক কর্মীর খুন, বোনকেও দিলেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস। দিল্লিতে পাকিস্তানের হাই কমিশনের বাইরে চলল বুলডোজার, ভাঙা হলো ব্যারিকেডের একাংশ, অনুমোদন ছাড়া নির্মাণ। এবার নাগরিকত্ব দেবেন জেলা শাসকেরাই। পশ্চিমবঙ্গ সহ 8 সীমান্তবর্তী রাজ্যের জন্য সিএএ নিয়ে নতুন নির্দেশিকা জারি কেন্দ্রের। বিক্ষোভ সামলে ছাত্রদের আস্থা অর্জনের চেষ্টা মোদী সরকারের। ক্যাম্পাস ঘুরবেন মন্ত্রীরা, চালু হবে একদিন এক বিশ্ববিদ্যালয়। বিচারাধীন মামলার জন্য ইভিএম সংরক্ষণ, পুরভোটে ভোটযন্ত্রের ঘাটতি পূরণে হাইকোর্টে গেল নির্বাচন কমিশন। শুনানি কবে? দিল্লি সফরের বিষয়ে তাড়াহুড়োয় নারাজ ঢাকা। ভারত কি রকম সম্পর্ক চাইছে তা বুঝে সিদ্ধান্ত হবে, তারেক রহমানের উপদেষ্টা। বাংলাদেশে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতায় তারেক ঘনিষ্ঠ ফখরুল এবং প্রাক্তন সেনাকর্তা অলি। বন্দে মাতরমে 2টি স্তবক গাওয়ার সিদ্ধান্ত দেশবিরোধী, রাহুলদের তোপ দাগলেন শাহ। জনতার আবেগ নিয়ে রাজনীতি হচ্ছে কংগ্রেস। ঘাটালের ধাঁচে এবার আরামবাগ মাস্টার প্ল্যান, বন্যা রুখতে 1200 কোটির প্রকল্প, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। 1 লক্ষ টাকায় শিশু কেনা বেচার অভিযোগ, আসানসোলের দম্পতি সহ ধৃত 3। রবিবার থেকে আবার বদলে যাবে আবহাওয়া, 2 জেলার জন্য বড় আপডেট। অগ্নিকাণ্ডের জের, আজ থেকে শহরের বুকে শুরু হচ্ছে যৌথ তদন্ত কমিটির বিশেষ অভিযান। এসএসসি নিয়ে বড় খবর, 20 আগস্ট থেকে চালু হচ্ছে এডিট অপশন। কি করতে হবে চাকুরি প্রার্থীদের? বন্দে মাতরম নিয়ে বড় সিদ্ধান্ত কংগ্রেসের, স্বাধীনতা সংগ্রামীদের অপমান, বললেন শাহ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবার আসছি এক এক করে বিস্তারিত খবর নিয়ে। সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাত্রার অনুমতি দেওয়ার পর তৈরি হয় নতুন সংকট, ফ্রিজ হয়ে যায় সাংসদের ব্যাংক অ্যাকাউন্ট। বৃহস্পতিবার সেই মামলায় ব্যাংক কর্তৃপক্ষকে ভৎসনা করল কলকাতা হাইকোর্ট। সব ক্ষেত্রেই যখন অনলাইনেই কেওয়াইসি আপডেট হয়, তখন এক্ষেত্রে কেন অভিষেককে সশরীরে যাওয়ার কথা বলা হচ্ছে? প্রশ্ন তুললেন বিচারপতি কৃষ্ণা রাও। আজই বাড়ি গিয়ে কেওয়াইসি আপডেট করার নির্দেশ দিয়েছে আদালত। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 107 ধারা প্রয়োগ ছাড়াই কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হতে পারে, সেই প্রশ্ন উঠেছিল আগের শুনানিতে। বিচারপতি রাও জানতে চেয়েছিলেন কোনো তদন্ত চলছে কিনা। তবে অভিষেকের আইনজীবী জানিয়েছিলেন তার মক্কেল আদালতের নির্দেশ মতো তদন্ত সহযোগিতা করছেন, তার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার কোনো সম্পর্ক নেই। ব্যাংকে নোটিশ দেওয়ার কথা বলেছিল আদালত। আজ সেই মামলার শুনানি। কেন অ্যাকাউন্ট ফ্রিজ, কে বলল ব্যাংক? অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য এদিন জানান অভিষেকের ডেবিট কার্ড ব্লক করা হয়েছে, অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গিয়েছে। আইনজীবী জানান শীর্ষ আদালত বিদেশ যাত্রার অনুমতি দিয়েছে, 2017 থেকে এই অ্যাকাউন্ট রয়েছে। হঠাৎ নোটিশ না দিয়েই অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ এদিন আদালতে জানায় অভিষেকের অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করতে গিয়ে ব্যাংক দেখে একাধিক মামলা রয়েছে। আধার চেক করতে গিয়েই এটা চোখে পড়ে বলে দাবি ব্যাংকের। তাই ব্যাংকের বক্তব্য অভিষেককে কেওয়াইসি আপডেট করাতে সশরীরে যেতে হবে। আপনার ব্যাংক একটু বেশি আগ্রহী ওকে দেখার জন্য, এমনটাই মন্তব্য করলেন বিচারপতি। বিচারপতি কৃষ্ণা রাও ব্যাংককে বলেন আপনার ব্যাংক একটু বেশি আগ্রহী ওকে দেখার জন্য, ওর মুখ দেখতে চায়। যেখানে অনলাইনে সরকার সব করে দিচ্ছে, সেখানে বেসরকারি ব্যাংক সশরীরে ডাকছে। মনে হচ্ছে খুব আগ্রহ আপনাদের। চিঠি যে ভাষায় লেখা হয়েছে সেই ভাষায় কি লেখেন? কবে সমাধান করবেন? যা ডকুমেন্টস লাগে এখানেই দিয়ে দিন। ব্যাংকের তরফে বলা হয় প্রসেস শুরু করা হয়েছে, কিন্তু মামলার গ্রহণযোগ্যতা আছে কিনা প্রশ্ন তোলে ব্যাংক। আরো তথ্য নিয়ে আদালতে হাজির হওয়ার কথা বলা হয় ব্যাংককে।
বাড়ি গিয়ে কেওয়াইসি করার নির্দেশ অভিষেককে বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট চালু করতে তার বাড়িতে গিয়ে কেওয়াইসি করার নির্দেশ দিলেন বিচারপতি কৃষ্ণা রাও। ব্যাংক জানায় কেওয়াইসি বাড়িতেই করে নেওয়া হবে। আজ বৃহস্পতিবারই যেতে পারেন কর্মীরা। ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তবে সেক্ষেত্রে হস্তক্ষেপ করেনি আদালত। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং কেওয়াইসি ফর্ম সহ প্রয়োজনীয় নথি অভিষেককে দিতে হবে। আগামী সোমবার মামলার শুনানি রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, মালদহ জায়গায় জায়গায় বিক্ষোভ মহিলাদের। অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা না পেয়ে তুমুল বিক্ষোভ মহিলাদের। তাদের দাবি অ্যাকাউন্টে এখনো ঢোকেনি টাকা। এরপরই ক্ষোভ উগড়ে দিয়ে এসডিও অফিসে বিক্ষোভ দেখালেন তারা। শুধু তাই নয়, ছোড়া হলো ইট। বস্তুত সাংবাদিক বৈঠক করে অন্নপূর্ণা যোজনার টাকা ১,৪৫,০০,০০০ মহিলার অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে বলে জানানো হয় নবান্নের তরফে। তবে বাদ পড়েন অনেক মহিলাও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যোগ্যরা সকলেই টাকা পাবেন, আর যারা টাকা পেলেন না তাদের ফের আবেদনের সুযোগ দেওয়া হবে। তারপরও একাংশ মহিলারা টাকা না পেয়ে দেখালেন বিক্ষোভ। এদিন অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বালুরঘাটে এসডিও অফিসে বিক্ষোভ ভাঙচুর করেন ক্ষুব্ধ মহিলাদের একাংশ। এসডিও অফিসের সামনে নাম প্লেটে ভেঙে দেওয়া হয়, এমনকি গেট লক্ষ্য করে ইট ছোড়েন ক্ষুব্ধ মহিলারা। এসডিও অফিসের পর ডিএম অফিসের সামনেও বিক্ষোভ মহিলাদের। কোথাও সদুত্তর না পাওয়ায় বালুরঘাট ডিএম অফিসের সামনে রাস্তা অবরোধ করলেন তারা। বৃহস্পতিবার দুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট প্রশাসনিক ভবন চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। এদিকে রাস্তা অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে শহরের অন্যতম ব্যস্ততম রাস্তা। ক্ষুব্ধ মহিলাদের অভিযোগ, যারা অযোগ্য তারা মাসের পর মাস অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন। আবেদনকারীদের অভিযোগ, কারো স্বামী ক্ষুদ্র ব্যবসায়ী, কারো স্বামী দিনমজুর, তারপরেও মেলেনি অন্নপূর্ণা যোজনার টাকা। যোগ্য হওয়া সত্ত্বেও বারবার অফিসে ঘুরে এবং আশ্বাস পেয়েও শেষ মুহূর্তে আবেদন নাকচ করে দেওয়া হয়। এক বিক্ষোভকারী মহিলা লিলি সরকার বলেন, আমাদের বর আইটি কর্মী নয়, পরিবারের আয় ১২ লক্ষের কম, কেউ সরকারি চাকরি করেন না, তাহলে কেন বাদ দিল? এদিকে গতকাল রাজ্যের মন্ত্রী অর্জুন সিং দাবি করেছিলেন নিচুতলার কর্মীরা সরকারকে বদনামের জন্য এই ঘটনা ঘটাচ্ছেন। তিনি বলেছিলেন, নিচুতলার যারা অফিসার রয়েছেন, বিডিও, এরা জেনে শুনে বদমাশি করছে। যারা অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য আছে তাদেরও হেনস্থা করছে। আমরা এই বিষয়টি নিয়ে ব্যাপকভাবে নজরদারি করছি। বারে বারে বলেছি এই ধরনের অন্যায় করা যাবে না। মুখ্যমন্ত্রী যে কাজ করতে বলেছেন সেইটাই করতে হবে। একদিকে এবিভিপি, অন্যদিকে বাম ছাত্র সংগঠন। তপ্ত যাদবপুর। দুপক্ষেরই টার্গেট যাদবপুর বিশ্ববিদ্যালয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে রাখা হয়েছে। ৪ নম্বর গেটের ভিতরে এআইডিএসও পতাকা হাতে রয়েছে। অন্যদিকে গেট টপকে ভেতরে ঢোকার চেষ্টা করছে আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি। বুধবার রাতের অশান্তির ঘটনার প্রতিবাদে আজ দুপক্ষই পথে নেমেছে। ময়দানে প্রচুর পুলিশ। এবিভিপি এবং বামেদের মিছিল আটকানোর চেষ্টা করছেন পুলিশ কর্মীরা। বামেদের হয়ে ময়দানে আছেন দীপশিতা ধর, দেবাঞ্জন দেরা। পুলিশের সঙ্গে চলছে তীব্র বাদানুবাদ। পুলিশি বাধা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন দীপশিতা ও দেবাঞ্জনরা। তারা ইতিমধ্যেই দুটো ব্যারিকেড ভেঙে এগিয়ে গিয়েছে। অন্যদিকে ব্যারিকেড ভেঙেছে এবিভিপি। আজ মূলত বামেরা দুভাগে বিভক্ত হয়ে যায়। একদল বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছিল, আর একটি দল ব্যারিকেড ভেঙে বিশ্ববিদ্যালয়ের দিকে এগোতে চায়। অন্যদিকে গেটে তালা লাগানোর এবিভিপি কর্মীরা গেটের উপরে উঠে যায়। সেখান থেকে এআইডিএসও কে হুমকি হুঁশিয়ারি দিতে শুরু করে। পাল্টা আবার ভেতরে থাকা এআইডিএসওর ছাত্রছাত্রীদেরও আঙুল লুচিয়ে কথা বলেন। এদিন দীপশিতা অভিযোগ করেন কোনো মহিলা পুলিশ কর্মী ছিলেন না। তার দাবি মিছিল শান্ত ছিল। তিনি বলেন, কোথায় মহিলা পুলিশ? এবিভিপির মিছিল কেন আটকানো হচ্ছে না? এদিকে পুলিশের কমব্যাট ফোর্স উপস্থিত থাকলেও আরো ফোর্স আনা হচ্ছে। অন্যদিকে আরো এবিভিপির কর্মী সমর্থকরা জমায়েত করেছেন বলেও খবর। বস্তুত এদিন গোলপার্ক থেকে বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল এগোতে থাকে। সেই মিছিল আটকানো হয় যাদবপুর থানার সামনে। তবে সেই মিছিল থেকে একাংশ কর্মী পুলিশের ব্যারিকেড ভেঙে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে আসেন। অন্যদিকে বামেদের তরফে ৮B-তে রাজনৈতিক কর্মসূচির আয়োজন করে। সেখানেই পুলিশ বাধা দেয়, তখন ব্যারিকেড ভাঙে। রাজ্য থেকে ধরা পড়ছে একের পর এক পাকিস্তানি গুপ্তচর। কদিন আগেই বর্ধমান থেকে গ্রেপ্তার করা হয়েছিল এক পাক চরকে। এরপর গোয়ালপুকুর থেকেও ধরা হয় একজনকে। এই সূত্র ধরে আরো কয়েকজনকে গ্রেপ্তার হয়েছে। আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগেই ফের ধরা পড়ল আরেক পাকচোর। গোয়ালপুকুরে পাকচোর সন্দেহে গ্রেপ্তারের ঘটনায় এক সপ্তাহের মধ্যেই ফের এসটিএফ এর জালে আরো এক। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে আটক এক ব্যক্তি। ধৃতের নাম ফজলে রব্বি।
তিনি তৃণমূলের প্রভাবশালী নেতা তথা ব্লক সভাপতি জাকির হোসেনের ভাই। পুলিশ সূত্রে খবর, আজ বৃহস্পতিবার বেঙ্গল এসটিএফ ফজলে রাব্বিকে আটক করেছে। বর্তমানে ইসলামপুর থানায় তাকে জিজ্ঞাসাবাদ করেছেন এসটিএফ এর গোয়েন্দারা। এর আগে গোয়ালপুকুরের পাঞ্জিপাড়া থেকে এক সপ্তাহ আগে এক পাকচরকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই সূত্র ধরেই আজ ফের অভিযান চালানো হয়। সেই অভিযানেই আটক করা হয় ফজলে রাব্বিকে। তার দাদা জাকির হোসেন তৃণমূলের ব্লক সভাপতি। তিনি আবার তৃণমূল বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালের অত্যন্ত ঘনিষ্ঠ। যদিও ভোটে হারার পর থেকেই খোঁজ নেই জাকির হোসেনের। তার ভাই ফজলে রাব্বিকে এলাকায় দেখা যেত এতদিন। ফজলে রাব্বি আটক হওয়ার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলেছে, এতদিন ধরে বেঙ্গল এসটিএফ কি করছিল? পাশাপাশি এই প্রশ্ন উঠছে যে প্রভাবশালী দাদার সূত্র ধরে কি তথ্য পাকিস্তানে পাচার করেছে ওই ধৃত। পুলিশ এসেছিল, তারপর জোর তল্লাশি, আর তখনই সামনে এলো ভয়ঙ্কর ঘটনা। মহিলার বাড়ি থেকে মিলল প্রচুর পরিমাণ হেরোইন। কার্যত চোখ কপালে ওঠার জোগাড়। পলাশীপাড়ায় মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল কৃষ্ণনগর পুলিশ জেলা। বুধবার বিকেলে পলাশীপাড়ার বড় নলদহ গ্রামে অভিযান চালিয়ে হেরোইন সহ এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম পায়েল খাতুন। তার বাড়ি বড় নলদহ এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানে ওই মহিলার বাড়ি থেকে প্রায় 24 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি বিপুল পরিমাণ মাদক তৈরির কাঁচা মাল এবং নগদ 59,620 টাকা উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। জানা গিয়েছে, বুধবার বিকেলে বড় নলদহ গ্রামে কৃষ্ণনগর পুলিশ জেলার বিশাল বাহিনী নিয়ে অভিযান চালানো হয়। এলাকায় নাকা চেকিং এর পাশাপাশি সন্দেহভাজন কয়েকটি বাড়িতে তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতেই পায়েল খাতুনের বাড়ি থেকে মাদক ও নগদ টাকা উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে খবর। ঘটনায় পায়েল খাতুনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। উদ্ধার হওয়া মাদক ও কাঁচামালের উৎস এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। রাজ্যের বিভিন্ন ক্রীড়াবিদদের উৎসাহিত করতে ও রাজ্যকে ক্রীড়ার পীঠস্থান বানাতে বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার। চালু হতে চলেছে শ্যামাপ্রসাদ মুখার্জি ক্রীড়া সহায়তা প্রকল্প। এই প্রকল্পের আওতায় ক্রীড়া ক্ষেত্রে জাতীয় ও রাজ্য স্তরের প্রতিযোগিতা আয়োজন ও অংশগ্রহণের জন্য সর্বোচ্চ 1 কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এমনকি খেলাধুলায় পুরস্কার ও সহায়তার পরিমাণ বাড়ানো নিয়েও বিশেষ প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। কোন প্রকার জাতীয় গেমস বা জাতীয় টুর্নামেন্টে অংশগ্রহণ করলে সর্বোচ্চ 1 কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এর পাশাপাশি আয়োজক সংস্থাগুলিকেও দেওয়া হবে 1 কোটি টাকা। তবে রাজ্য গেমস আয়োজনে দেওয়া হবে 50 লক্ষ টাকা। অটল খেল সম্মানের আওতায় যদি কোনো ক্রীড়াবিদ অলিম্পিকে সোনা জেতেন, তাকে 1 কোটি টাকা পুরস্কার দেবে রাজ্য। রূপো জিতলে তিনি পাবেন 75 লক্ষ এবং ব্রোঞ্জ জিতলে পাবেন 50 লক্ষ টাকা। কমনওয়েলথ এশিয়ান গেমসে সোনা জিতলে দেওয়া হবে 50 লক্ষ টাকা। রূপো জিতলে দেওয়া হবে 30 লক্ষ ও ব্রোঞ্জের জন্য দেওয়া হবে 20 লক্ষ টাকা। এর পাশাপাশি এশিয়ান চ্যাম্পিয়নশিপের পদক জয়ীদেরকেও যথাক্রমে 25 লক্ষ, 15 লক্ষ ও 10 লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার। এর পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ বা ভারতের প্রতিনিধিত্ব করেছেন এমন অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের মাসিক 10,000 টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী কৃতি ক্রীড়াবিদ সম্মান যোজনার আওতায় ক্রীড়াবিদদের এই মাসিক সম্মান দেওয়া হবে। রাজ্যে খেলাধুলোর পরিকাঠামো যাতে আরো উন্নত হয়, সেই জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের তরফে। এক্ষেত্রে সরকারের আশা, এই আর্থিক সাহায্যের ফলে ক্রীড়াবিদরা একদিকে যেমন উৎসাহিত হবেন, তেমনি ক্রীড়াক্ষেত্রে রাজ্যকে বা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও তাদের ভূমিকা জরুরি হবে। সব মিলিয়ে ক্রীড়াক্ষেত্রেও এবার বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর সরকারের। অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির একদিন আগেই ইস্তফা দিলেন কাজল শেখ। বীরভূমে চরমে গোষ্ঠী কোন্দল। জেলা পরিষদ থেকে মুছল কাজল শেখের নাম। জানা যাচ্ছে ইতিমধ্যেই তিনি ইস্তফাপত্র জমা দিয়েছেন বর্ধমান ডিভিশনাল কমিশনারের কাছে। ইস্তফাপত্র গৃহীত হয়েছে বলেই সূত্রের খবর। আগামী 5 দিনের মধ্যে জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসারকে সমস্ত দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বীরভূমের অনুব্রত বনাম কাজল দ্বন্দ্ব রাজনীতিতে সদা চর্চিত। জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন তারই দলের জেলা পরিষদের সদস্যরা। শুক্রবার জেলা পরিষদের অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির দিন চূড়ান্ত হচ্ছিল, কিন্তু তার ঠিক আগের দিনই ইস্তফা কাজলের। স্থানীয় নেতৃত্বের একাংশের মতে সংখ্যাগরিষ্ঠ জেলা পরিষদ সদস্য যে তার বিরুদ্ধে অনাস্থায় ভোট দেবেন তা বুঝতে পেরেই ইস্তফা দিয়েছেন কাজল শেখ। বীরভূম জেলা পরিষদের মোট সদস্য 52 জন, তার মধ্যে 51 জন তৃণমূলের এবং 1 জন কংগ্রেসের। অবশ্য 1 জন সদস্য মারা যাওয়ায় এখন তৃণমূলের সদস্য সংখ্যা 50 জন। সূত্রের খবর, অনুব্রত গোষ্ঠীর 18 জন জেলা পরিষদ সদস্য কয়েকদিন ধরেই একটি হোটেলে ঘাঁটি গেড়েছিলেন, গোপনে বৈঠক করেছিলেন। সূত্রের খবর, বুধবার রাতে কাজল ঘনিষ্ঠ প্রায় 16 জন সদস্য তাকে জানিয়ে দেন
তাদের পক্ষে আর সমর্থন আর সম্ভব নয়। ঋতব্রত শিবির থেকেও কাজলের ওপরে গত এক সপ্তাহ ধরে চাপ তৈরি হয়েছিল বলে সূত্রের খবর একাধিক দুর্নীতি বেনিয়মের অভিযোগ নিয়ে চাপে পড়ে যান কাজল। কোটি কোটি টাকার প্রকল্প টেন্ডার হয়েছে, তাতেও বেনিয়মের অভিযোগ, কারণ কাজ হয়নি। সূত্রের খবর ক্যাগ রিপোর্ট নিয়ে চরম বিপাকে পড়ে যান কাজল। ক্যাগ রিপোর্টে বীরভূম জেলা পরিষদের 3টে গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। কাজ হয়নি, অথচ টেন্ডার হয়েছে, কোটি কোটি টাকার বিল পাস হয়ে গিয়েছে। জেলা পরিষদের ফান্ডে 14 থেকে 16 কোটি টাকার কোনো হিসেব নেই। কোথায় খরচ হয়েছে, কিভাবে খরচ হয়েছে সেই রিপোর্ট নেই। 3 টেন্ডার দুর্নীতি, প্রকল্পের টাকা 20% কাটমানি হিসেবে বেরিয়ে গিয়েছে, ফলে কাজ অত্যন্ত নিম্নমানের হয়েছে, কাজ হয়নি। এই দায় কাজল শেখের ঘাড়েই বর্তাচ্ছিল। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, অনাস্থা প্রস্তাবে ভোটাভুটিতে তার বিপক্ষেই বেশিরভাগ ভোট যেতে পারে বলে অনুমান করে নিয়েছিলেন, তাতেই ইস্তফা। বীরভূমের বেআইনি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল বেপাত্তা, তার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। তবে বেপাত্তা হওয়ার পরও আদালতে ঠিক মামলা মোকদ্দমা করছেন তিনি। এই গ্রেপ্তারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বৃহস্পতিবার আদালতে উঠেছিল সেই মামলা, আর সেখানেই টুলুকে রামায়ণের ইন্দ্রজিৎ চরিত্রের সঙ্গে তুলনা বিচারপতি সৌগত ভট্টাচার্যের। এদিন একক বেঞ্চ টুলুর এই মামলা খারিজ করে দেয়। এদিন বিচারপতির আদালতে পর্যবেক্ষণ, এখানে তো মামলাকারী রামায়ণের ইন্দ্রজিৎ, তিনি মেঘের আড়ালে বসে সব লক্ষ্য করছেন, দেশের বাইরে বসে আছেন, তিনি তো মুক্ত, তাকে কি সুরক্ষা দিবে কোর্ট? তবে এদিন কোর্টে আইনজীবী সিদ্ধার্থ দাভে সওয়াল করেন। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বক্তব্য, এখনই তদন্তে হস্তক্ষেপের কোনো কারণ দেখছে না আদালত। এরপর রাজ্যের দেওয়া মুখ বন্ধ খামে রিপোর্ট খুলে পড়েন বিচারপতি। তারপর মন্তব্য, অর্গানাইজড ক্রাইমের ধারা যথাযথ যুক্ত করা হয়েছে। বালি পাথরের অবৈধ পাচার থেকে সংঘবদ্ধভাবে তোলাবাজি, জমি হাতানো, যাবতীয় অভিযোগ আছে মামলাকারীর বিরুদ্ধে। জাল নথি দিয়ে টোল আদায়ের মতো ঘটনায় অভিযুক্ত, যার ফলে সরকারের বিশাল আর্থিক ক্ষতি হয়েছে। 2টি মামলায় চার্জশিট জমা দিয়েছে পুলিশ, রয়েছে মোহাম্মদ বাজারের 2টো মামলা। এই অবস্থায় ঘটনার গভীরতা বুঝেই হস্তক্ষেপ করতে নারাজ কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, পুলিশের যে রিপোর্ট এসেছে তাতে অর্গানাইজ ক্রাইমের পর্যাপ্ত অভিযোগ ও প্রাথমিক তথ্য রয়েছে। তার সঙ্গে মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার টাকা ও সোনা নিয়ে তদন্ত যুক্ত হয়েছে। তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে। পুলিশকে আদালতের নির্দেশ, দ্রুত তদন্ত এগিয়ে নিয়ে যেতে হবে। মামলাকারীর আগাম জামিনের আবেদনের সুযোগ রয়েছে। বিতর্কের আবহে বন্দে মাতরম নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল কংগ্রেস। বুধবার দলের সর্বোচ্চ নীতি নির্ধারক গোষ্ঠী কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে স্থির হয়েছে, দলীয় কর্মসূচি ও অনুষ্ঠানে জাতীয় গানের প্রথম 2টি স্তবকই গাওয়া হবে। দলের তরফে এই সিদ্ধান্তের কারণও ব্যাখ্যা করা হয়েছে। বিজেপি অবশ্য এই সিদ্ধান্তকে হাতিয়ার করে কংগ্রেসের দেশপ্রেম এবং দেশের প্রতি আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছে। কংগ্রেসের বক্তব্য, 1937 সালে কলকাতায় কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল সহ একাধিক শীর্ষ নেতা বন্দে মাতরমের প্রথম 2টি স্তবক গাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের মতামত নেওয়া হয়েছিল। 1950 সালের 24শে জানুয়ারি সংবিধান পরিষদের শেষ বৈঠকে বন্দে মাতরমকে জাতীয় গানের মর্যাদা দেওয়া হয় এবং জনগণমনের সমান সম্মান দেওয়ার কথা ঘোষণা করা হয়। সেই ঐতিহাসিক সিদ্ধান্তের ভিত্তিতেই দলের সমস্ত কর্মসূচি ও অনুষ্ঠানে বন্দে মাতরমের প্রথম 2টি স্তবক গাওয়া হবে বলে জানিয়েছেন কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ। কংগ্রেসের সাধারণ সম্পাদক সংগঠন কেসি বেণুগোপাল বলেন, দেশের জাতীয় সঙ্গীত জনগণমন এবং জাতীয় গান বন্দে মাতরম কংগ্রেসের কাছে এক আবেগের বিষয়। বিজেপি তা নিয়ে রাজনীতি করছে। বিজেপি অবশ্য বন্দে মাতরম বিতর্কে ফের কংগ্রেসকে নিশানা করেছে। বুধবার দলের সর্বভারতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, কংগ্রেস দাবি করে স্বাধীনতা সংগ্রামে একমাত্র তাদেরই ভূমিকা রয়েছে, কিন্তু এই সিদ্ধান্তে বন্দে মাতরমের প্রথম 2 স্তবক গাওয়া তাদের সেই দাবি পুরোপুরি নস্যাৎ হয়ে যায়। একই সঙ্গে তার সংযোজন, কংগ্রেস মনে করে তারা দেশের সংবিধান সংসদেরও ঊর্ধ্বে। বন্দে মাতরম বিতর্কের সূত্রপাত হয় শনিবার, স্বাধীনতা দিবসের দিন। দিল্লিতে কংগ্রেস সদর দপ্তর ইন্দিরা ভবনে জাতীয় গান বন্দে মাতরম পরিবেশিত হওয়ার সময় দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেছিলেন সোনিয়া। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা যায় বন্দে মাতরম গাইছেন কংগ্রেসের নেতা কর্মীরা, রয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। সেই সময়ই কিছু নির্দেশ দিতে দেখা যায় সোনিয়াকে, যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের ইউটিউব চ্যানেল। শনিবারই বিজেপির তরফে দাবি করা হয়েছিল যে সম্পূর্ণ বন্দে মাতরম গান পরিবেশিত হওয়ায় অস্বস্তি বোধ করেছিলেন সোনিয়া। দেশের সাংস্কৃতিক চেতনা, ঐতিহ্য এবং জাতীয়তাবোধ নিয়ে গান্ধী পরিবারের এই অস্বস্তি কেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়।
রবিবার বিষয়টি নিয়ে কংগ্রেসকে আরো কোণঠাসা করার কৌশল নেয় বিজেপি। ইতিমধ্যে নৈহাটির বিজেপি বিধায়ক তথা বন্দে মাতরমের স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য সুমিত্র চট্টোপাধ্যায় সোনিয়াকে চিঠি দিয়েছেন। সম্পূর্ণ বন্দে মাতরম গাওয়ায় বাধা দেওয়ার অভিযোগ তুলে সুমিত্র চিঠিতে লেখেন, কংগ্রেস কর্মীরা যখন যুগর্ষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি বন্দে মাতরমের পূর্ণাঙ্গ রূপ পরিবেশন করছিলেন, তখন আপনার অর্থাৎ সোনিয়া শারীরিক ভাষায় যে দৃশ্যমান অস্বস্তি, বিরক্তি এবং বারবার থামানোর প্রয়াস প্রকাশ পেয়েছে তা আমাকে গভীরভাবে মর্মাহত করেছে। চিঠিতে সোনিয়াকে আত্মবিশ্লেষণ করা এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ারও আর্জি জানান সুমিত্র। অন্যদিকে স্বাধীনতা দিবস উদযাপনের সময়ে কংগ্রেসের সদর দপ্তরে ঠিক কি ঘটেছিল তার অনুসন্ধান শুরু করেছে দিল্লি পুলিশ। রবিবারই দিল্লির আইপি এস্টেট থানায় অভিযোগ দায়ের হয়েছে সোনিয়া এবং রাহুলের বিরুদ্ধে। যদিও বিজেপির তোলা অভিযোগ শনিবারই অস্বীকার করেছিল কংগ্রেস। তাদের দাবি বন্দে মাতরম সম্পূর্ণই গাওয়া হয়েছে ইন্দিরা ভবনের কর্মসূচিতে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ্বর দাবি, অসুস্থ খাড়গে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন। সোনিয়া তার জন্য একটি